আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশের রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে কোথায় যাচ্ছেন, দিল্লি নাকি বেইজিং? এই প্রশ্ন এখন শুধু সফরের প্রশ্ন নয়, এটি পরিণত হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি, আঞ্চলিক কূটনীতি এবং পরাশক্তির প্রভাব বিস্তারের কঠিন পরীক্ষায়। কারণ আপাতত দেখা যাচ্ছে দিল্লি নীরব, অন্যদিকে বেইজিং অস্বাভাবিকভাবে সক্রিয়। আর এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ আলোচনা করব কেন ভারতের সঙ্গে তারেক রহমান সরকারের সম্পর্ক হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল, কারণ যেটা বেশ উষ্ণ হয়ে উঠছিল। আবার দেখব চীন আসলে কি চাইছে, তিস্তা প্রকল্প কেন এত গুরুত্বপূর্ণ, কেন তারেক রহমানের প্রথম বিদেশ সফর বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর কূটনৈতিক ভারসাম্যের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সবসময় বিশেষ বার্তা দেয়, মানে একটি সরকারের, নির্বাচিত সরকারের প্রথম প্রধানমন্ত্রী, এটি বিশেষ বার্তা দেয়। কূটনীতিতে এটাকে বলা হয় সিগন্যাল পলিটিক্স। নতুন প্রধানমন্ত্রী প্রথমে কোন দেশে যাচ্ছেন সেটাই বলে দেয় তিনি কাকে আসলে অগ্রাধিকার দিচ্ছেন, কোন শক্তির সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছেন এবং তার ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গতিমুখ কোন দিকে। সেই কারণেই এখন পুরো কূটনৈতিক বিশ্ব তাকিয়ে আছে তারেক রহমানের দিকে। শুরুতে ধারণা করা হয়েছিল তারেক রহমানের প্রথম সফর হবে ভারতে, কারণ নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার আগে ফোন করে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন। শুধু তাই নয়, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে ভারত সফরের আমন্ত্রণও পাঠিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে কয়েক মাস না যেতেই পরিস্থিতি যেন কেমন বদলে গেছে বা বদলে যাচ্ছে। সংসদে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আইন পাশ হওয়ার পর থেকেই দিল্লির অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ভারত মনে করছে যেই রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তারা, মানে ভারত, নতুন সরকারের প্রতি নমনীয় অবস্থান নিয়েছিল, নমনীয় হয়েছিল, বাস্তবে তারেক রহমানের সরকার এখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। ফলে দিল্লি এখন এক ধরনের নীরব কূটনৈতিক দূরত্ব বজায় রাখছে বলে অনেকে মনে করছেন। কিন্তু ঠিক এই জায়গাতেই মাঠে নেমেছে চীন। চীনের বাংলাদেশের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এখন প্রকাশ্যেই বলছেন, তিনি বেশ সক্রিয়, আপনারা গণমাধ্যমে চোখ রাখলেই দেখবেন, এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, এর সঙ্গে কথা বলছেন, তার সঙ্গে বৈঠক করছেন। তিনি প্রকাশ্যেই বলছেন তারেক রহমানের সম্ভাব্য চীন সফর হবে ঐতিহাসিক মাইলফলক। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও মন্তব্য করেছেন তিনি। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, খেয়াল করলে বুঝবেন, চীন শুধু সফর চাচ্ছে না, চীন বড় কৌশলগত লাভ বা সুবিধাটা চাচ্ছে, আর সেই লাভের নাম হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। দীর্ঘদিন ধরেই বেইজিং চাচ্ছে তিস্তা প্রকল্পে যুক্ত হতে, কিন্তু শেখ হাসিনার সরকারের সময় বলুন কিংবা এর পরে ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় বলুন, ভারত এবং যুক্তরাষ্ট্রের চাপের কারণে বা মন খারাপ হবে এরকম একটা শঙ্কায়, সংশয়ে এই দুই সরকারের কেউই সেই সুযোগটা চীনের জন্য অবারিত করে দেয়নি। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন অনেক কূটনীতিক। এছাড়া নির্বাচনের আগে আপনাদের খেয়াল আছে তারেক রহমান নিজেই তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন চীন সেই প্রতিশ্রুতির কথাটাই তারেক রহমানকে মনে করিয়ে দিচ্ছে এবং এর বাস্তব ফল দেখতে চাইছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে বেইজিং পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশ চাইলে তারা এখনই
অর্থায়ন এবং বাস্তবায়নে যেতে প্রস্তুত। অর্থাৎ শুধু সফর নয়, চীন চাইছে কৌশলগত অংশীদারত্বের নিশ্চয়তা। কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল সংকট। কারণ তিস্তা প্রকল্প যদি চীনের হাতে চলে যায়, বাংলাদেশ দিয়ে দেয়, যেটা কিছুটা ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও দিয়েছেন অতি সম্প্রতি, তাহলে ভারত সেটা মোটেও সহজভাবে নেবে না, এটা বলা যায়। কারণ ভারতের জন্য তিস্তা শুধু নদী নয়, এটি সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্বাঞ্চলীয় কৌশল ভারতের এবং আঞ্চলিক প্রভাবের প্রশ্ন। তাই ভারত চায় না বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের বড় অবকাঠামোগত উপস্থিতি তৈরি হোক। কিন্তু দর্শক, আপনারা যারা আমাদের গতকালকের কন্টেন্ট দেখেছেন, সেখানে আপনারা দেখেছেন যে লালমনিরহাটে এমন কিছু স্থাপনা দ্রুত গতিতে এগিয়ে চলেছে, বাংলাদেশ করছে। কার অর্থায়নে, কার পরামর্শে, কার নকশায় করছে এটি স্পষ্ট নয়, কিন্তু বাংলাদেশ করছে। ভারতের জন্য এটিও একটি মাথা ব্যথার বিষয়। গতকালকের এই কন্টেন্টটি যারা এখনো দেখেননি, দেখে নিতে পারেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন দায়িত্ব নিয়ে যখন এলেন জানুয়ারিতে, সম্ভবত বাংলাদেশে এসেই তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ যেন কমিউনিস্ট চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ না হয়। অর্থাৎ এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, দিল্লিকে খুশি করতে গেলে বেইজিং অসন্তুষ্ট হতে পারে, আবার বেইজিং এর দিকে ঝুঁকলে ওয়াশিংটন এবং দিল্লি ক্ষুব্ধ হতে পারে। আর এই জটিল ত্রিভুজের মাঝখানে দাঁড়িয়ে আছেন তারেক রহমান। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি তিনি সরাসরি ভারত বা চীনে না গিয়ে অন্য কোনো দেশ দিয়ে সফর শুরু করবেন? এসব আলোচনা আমরাও করেছি, আপনারাও শুনেছেন। কারণ এই সম্ভাবনাটাও জোরালো। কূটনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন ভুটান দিয়ে যদি সফর শুরু করেন তারেক রহমান, সেটি হবে তার জন্য নিরাপদ এবং কৌশলগতভাবে ভারসাম্যপূর্ণ পদক্ষেপ। কারণ ভুটান সার্কভুক্ত দেশ, যদিও সার্কের এখন কোনো আগামাথা নেই, কোনো অস্তিত্ব নেই। আবার বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হচ্ছে ভুটান, এটি একটি স্ট্রং পয়েন্ট। কিন্তু সার্কভুক্ত দেশের কথা বলে এটিকে ওই যে লেজে গোবরে তেনা পেঁচানোর মতো পেঁচিয়ে কোনো লাভ নেই। তাই ভুটান সফর হলে সেটি একদিকে আঞ্চলিক সহযোগিতার বার্তা যেমন দেবে, অন্যদিকে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতার সরাসরি কেন্দ্রে না গিয়েও, মানে মাঝখানে না পড়েও সময় নেওয়ার সুযোগ পাবে তারেক রহমানের সরকার। তবে বাস্তবতা হচ্ছে চীন এখন অত্যন্ত আগ্রহী এবং আগ্রাসী। শুরুতেও আমি এটি বললাম। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিএনপি ঘনিষ্ঠ একাধিক প্রতিনিধি দল চীন সফর করেছে। ঘন ঘন একদল গেছে, আরেক দল এসছে, কয়েকটি প্রতিনিধি দল গিয়েছে, ঘুরে এসেছে। অতি সম্প্রতি 6-7 মে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও বেইজিং সফর করেছেন। অনেকে বলছেন তারেক রহমানের চীন সফরের প্রস্তুতি নিয়েও কিন্তু অনেক অগ্রগতি হয়েছে এই সফরকালে, হতে পারে। তবে তিস্তা নিয়ে আলাদা আলোচনা হয়েছে, এটি স্পষ্ট। এমনকি চীনের সঙ্গে অর্থনীতি, জ্বালানি, তথ্য প্রযুক্তি এবং সবুজ শক্তি খাতে, গ্রিন এনার্জির খাতে বড় সহযোগিতার আলোচনাও চলছে বলে জানা গেছে। চীন বলছে নতুন সরকার আসার পর তারা বাংলাদেশে প্রায় $10 কোটি বিনিয়োগ করেছে এবং আরো বড় বিনিয়োগে আগ্রহী। চীন বাংলাদেশে বিনিয়োগ আগেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। কিন্তু এই 2 মাসেই $10 কোটি বিনিয়োগ করেছে, এই পরিসংখ্যান কতটা সত্য সেটি যাচাই করা সম্ভব হয়নি, কারণ এটি প্রমাণ সাপেক্ষ। তাই বলে এটি আমি উড়িয়েও দিচ্ছি না, কারণ চীন বিনিয়োগ চাইলে করতে পারে, কিন্তু বিনিয়োগের পরিবেশটি এখন আসলে এদেশে তৈরি হয়নি, এটি বলছেন সকালে। অন্যদিকে জানা যাচ্ছে গুয়াংজুতে বিডার, মানে বাংলাদেশ যে বিনিয়োগ বোর্ড রয়েছে, বিডার অফিস খোলার প্রস্তুতি নিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। মানে মনে আছে তো আশিক চৌধুরী? এই আশিক চৌধুরী হচ্ছেন সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের প্রিয় আশিক, মানে ওয়ান্ডার বয় যাকে বলা হয়েছিল। কিন্তু তিনি যতটা মানে বেলুন ফুলিয়ে যাত্রা শুরু করেছিলেন, বেলুন ততটাই চুপসে গেছে। তাই চেষ্টা করছেন, তিনি এখনো টিকে আছেন এবং টুকটাক করে আরো কিছু সময় ক্ষমতার আস্বাদ নিতে মরিয়া হয়ে উঠেছেন।
এগুলি লোকজন বলছে। কারণ গত 2 বছরে তিনি এবং তার বিডা বিনিয়োগের প্রশ্নে কেবল অশ্বডিম্বই প্রসব করেছে এবং এই দেশের গরিব দেশের জনগণের ট্যাক্সের টাকাই শুধু শ্রাদ্ধ করেছে। তারপরও যাই হোক, গুয়াংজুতে, চীনের গুয়াংজুতে বিডার অফিস খোলা হবে বিনিয়োগের জন্য। এতকাল চীনের বিনিয়োগ এসেছে, বিডায় কিছু মানে গুয়াংজুতে কিছু খুলতে হয়নি। মানে এগুলো সব হলো মানে ওই যে তুকতাক মার্কা, বললাম তো, একটু ম্যাজিক দেখানোর চেষ্টা, একটু ঠুসঠাস ইংরেজি বলা এবং নিজেকে বিশাল করে মানে প্রকাশ করা, জাহির করা। লাভ কিন্তু 2 বছর, কম সময় নয়। ইউনূসের 1.5 বছর এবং প্রায় এখন 3 মাস, প্রায় 2 বছর কোনো ভূমিকা কিন্তু আসিফ চৌধুরীর নেই। চূড়ান্ত ফ্লপ, চূড়ান্ত ব্যর্থ। কিন্তু তিনি চেষ্টা করছেন তারেক রহমানকে নিয়ে গুয়াংজুতে এই যে প্রতিশ্রুত বা এই যেটির কথা বলা হচ্ছে সম্ভাব্য এই বিডার অফিসটি তিনি উদ্বোধন করাতে চান। তাতে তারেক রহমানেরও কাছাকাছি কিছু সময় থাকবেন, নিজের আখেরটা আরেকটু গোছানোর চেষ্টা করবেন অনেকে বলছেন। এবং বলা হচ্ছে বেইজিংও চাইছে এই সুযোগকে সম্ভাবনায় পরিণত করতে, মানে তারেক রহমানকে আরো কিভাবে ঘনিষ্ঠ করা যায় সেটি চেষ্টা করতে। যাই হোক, তারা এখন শুধু কূটনৈতিক নয়, প্রতীকীভাবেও তারেক রহমানকে নিজেদের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে তুলে ধরতে চাইছে। কিন্তু এই পথ মোটেও সহজ নয়, কারণ বাংলাদেশ এখন এমন এক ভূরাজনৈতিক অঞ্চলে মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে বঙ্গোপসাগরকে ঘিরে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীনের প্রতিযোগিতা দ্রুত থেকে দ্রুততর হচ্ছে এবং তীব্র থেকে তীব্রতর হচ্ছে। চীন চায় বঙ্গোপসাগরে কৌশলগত প্রবেশাধিকার, এটি আমরা জানি। ভারত চায় উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে, এটিও আমরা জানি। আর যুক্তরাষ্ট্র চায় এই অঞ্চলে চীনের প্রভাব সীমিত রাখতে, এটি আপনারা কে না জানেন। ফলে বাংলাদেশ এখন শুধু একটি দেশ নয়, বরং পরাশক্তিগুলোর বা বড় বড় শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। আর সেই বাস্তবতায় তারেক রহমানের প্রথম বিদেশ সফর হয়ে উঠেছে এক বিশাল কূটনৈতিক চ্যালেঞ্জ। প্রশ্ন হচ্ছে, তিনি কি দিল্লির সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করবেন, মানে দিল্লির নীরবতা ভাঙানোর চেষ্টা করবেন, নাকি বেইজিং এর যে অফার, আগ্রাসী অফার, সেই অফারের দিকে ঝুঁকবেন, নাকি ভুটানের মতো ছোট কিন্তু কৌশলগতভাবে নিরাপদ দেশ বেছে নেবেন প্রথম সফর হিসেবে। এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো আগামী দিনের বাংলাদেশের পররাষ্ট্রনীতির দিক নির্ধারণ করবে। সবচেয়ে বড় কথা, ক্ষমতায় আসা যত কঠিন, ক্ষমতায় টিকে থাকা তার চেয়েও কঠিন। বিশেষ করে যখন একদিকে ওয়াশিংটন, অন্যদিকে দিল্লি আর আরেকদিকে বেইজিং, 3 পরাশক্তি তারেক রহমানকে আসলে এখন নিজেদের দিকে টানতে চাইছে। এখন দেখার বিষয় তারেক রহমান শেষ পর্যন্ত কোন পথ বেছে নেন, কোন দেশ বেছে নেন, কি কূটনৈতিক চমক তিনি দেখাতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোথায় হওয়া উচিত? ভারত, চীন নাকি অন্য কোনো দেশ? কমেন্টে আপনার মতামত জানান। আমেরিকা কি ইরান যুদ্ধে পরাজিত হলো? ট্রাম্পের ইরান এবং মধ্যপ্রাচ্য নীতি কি ভুল? আমেরিকা কি নতুন করে ইন্দো প্যাসিফিক রিজিয়নে তার কৌশল নির্ধারণে ব্যস্ত? এই কৌশল নির্ধারণে বাংলাদেশের ভূমিকা কি? প্রিয় বন্ধুরা, আজ এইগুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। হঠাৎ করেই ইরান যুদ্ধটা মনে বন্ধ হয়ে গেছে, কিন্তু ইরান যুদ্ধ কি শেষ হয়ে গেছে? উত্তর হলো না। ইরানকে কি আবার আক্রমণ করবে আমেরিকা? নিশ্চিত করে বলা যাচ্ছে না। হুমকি ধামকি চলছে, কিন্তু আক্রমণ আর শুরু হচ্ছে না। ইরান চাইছে ইরানের শর্তে আলোচনা হোক, আমেরিকা চাইছে আমেরিকার শর্তে আলোচনা হোক। তো আলোচনাটাও মোটামুটি স্থগিত হয়ে আছে একরকম। তাহলে এই অবস্থায় কি, কেন আমেরিকা ইরানকে আক্রমণ করছে না? যে যুদ্ধটা 5 দিনের মাথায় শেষ হবে বলে শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং ইরানের 46 জন শীর্ষ ব্যক্তিকে হত্যা করা হয়েছিল, তাদের একেবারে ধর্মীয় সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের একেবারে প্রধান ব্যক্তিগুলোকে হত্যা করা হয়েছিল। তারপরেও ইরান কিন্তু দমে যায়নি, ইরান যুদ্ধটা চালিয়ে গেছে। এবং এই যে যুদ্ধটা চালিয়ে গেছে, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে আগুন জ্বলেছে। সবকিছু মিলিয়ে ট্রাম্প যে ইরান আক্রমণ করেছিল, কিংবা ইসরায়েল যে আক্রমণ করেছিল, ইসরায়েলের প্ররোচনায় ট্রাম্প যোগ দিয়েছিল,
এখন নতুন করে হিসাব নিকেশ হচ্ছে। অনেকেই বলছেন যে এই ইরান যুদ্ধে ট্রাম্প তার কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হয়েছেন। কেউ কেউ ঠোঁট কাটা যারা, তারা বলছেন যে ইরান যুদ্ধে ট্রাম্প পরাজিত হয়েছেন। যাই হোক, এই জায়গাটায় ট্রাম্প বেকায়দায় পড়েছে নিশ্চিত। ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত হলেন, তার কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল। তার প্রত্যাশার চেয়েও বেশি আসনে তিনি জয়লাভ করেছিলেন, স্টেটে জয়লাভ করেছিলেন। তার জনপ্রিয়তা তুঙ্গে ছিল, কিন্তু 1.5 বছরের মাথায় এসে সেই জনপ্রিয়তা কিন্তু কমতির দিকে। এবং আগামী অক্টোবরে আমেরিকায় মিড টার্ম ইলেকশন, যদি ট্রাম্পের কারেন্ট জনপ্রিয়তার এই ট্রেন্ডটা থাকে, তাহলে মিড টার্ম ইলেকশনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের সম্ভাবনা অধিক। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য ট্রাম্প পড়েছে বাটে। ইরান যুদ্ধ যদি আবার শুরু করে এবং এরকম অনির্দিষ্টকালের জন্য চলে, সেটা তার আমেরিকার ইন্টারনাল পলিটিক্সে অবশ্যই তাকে এফেক্ট করবে, ক্ষতি করবে। সাধারণ আমেরিকান জনগণও কিন্তু এই যুদ্ধের ফলে তাদের উপরে যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়েছে, সেটা কিন্তু তারা পছন্দ করছে না। সাধারণ জনগণও কিন্তু এই যুদ্ধটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি আনন্দিত, কারণ তাদের ডে টু ডে লাইফটা খুব এফেক্টেড হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, আর অনেক রকমের সমস্যা হয়েছে। তো এই জায়গা থেকে উত্তরণে ট্রাম্প কি করবেন, সেটা নিয়ে এখন তার চিন্তা ভাবনা চলছে। ঠিক একই সময় ইরান এবং মধ্যপ্রাচ্যে এক ধরনের নাকানি চুবানি খাওয়ার পাশাপাশি আমরা দেখছি যে আমেরিকা এখন তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করছে। আপনাদের কয়েকদিন আগে বলেছিলাম যে বাংলাদেশের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল আমেরিকা সফর করছিলেন এবং তাদের সাথে বৈঠকে পল কাপুর বলেছিলেন যে আগামী দিনে ইন্দো প্যাসিফিক রিজনের স্ট্র্যাটেজি নির্ধারণ করবে আমেরিকা এবং বাংলাদেশ মিলে। এই কথাটি তিনি কেন বলেছিলেন? কারণ এই কথাটির মধ্যে যে সমস্যাটা রয়ে গেছে, যে ইন্দো প্যাসিফিক রিজনে ইন্ডিয়া, চায়নার মতো বড় প্লেয়ার রয়ে গেছে। এই স্টেক হোল্ডারদের বাদ দিয়ে শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে ইন্দো প্যাসিফিক রিজনের স্ট্র্যাটেজি ঠিক করবে, এটা একটু দুর্বোধ্য মনে হয়। যদিও আমেরিকা হয়তো ভাবছে যে বঙ্গোপসাগরের একটা কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সাথে মিলে তারা এই সেন্ট মার্টিন এবং আশেপাশে একটা অবস্থান নিশ্চিত করবে, সেটাও আমার মনে হয় খুব ইজি হবে না। কারণ চীন এবং ভারত কিন্তু তাকিয়ে আছে যে বঙ্গোপসাগরে আমেরিকান উপস্থিতিটা কি হিসেবে হয়, এবং ভারত খুব ক্লিয়ার করে দিয়েছে যে এই ইন্দো প্যাসিফিক রিজনে আমেরিকা যদি আসে, সেটা ভারতের সাথে মিলে আলাপ করে আসতে হবে। এবং ভারতের সাথে যে ইন্ডিয়ার ডিফেন্স চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে 10 বছরে, সেখানে কিন্তু এই ধরনের কথাবার্তা মেনশন করা আছে। সুতরাং ইন্দো প্যাসিফিক রিজনের স্ট্র্যাটেজি নির্ধারণে আমেরিকাকে বেশ বেগ পেতে হবে যদি তারা মেজর স্টেক হোল্ডারদের পাশ কাটাতে চায়। এখন মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, তিনি যে কোনো দিন নেপাল, মিয়ানমার এবং ভারত সফরে আসবেন। তার আগে নেপালে একটা ছোট্ট ঘটনা ঘটেছে। ভারতের যে আমেরিকান রাষ্ট্রদূত যিনি আছেন, সার্জিও গার্ড, তিনি নেপালে গিয়েছিলেন। তিনি একজন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, অনেকের সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু নেপালের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা, সে কিন্তু সার্জিও গার্ডের সাথে দেখা করেনি। বালেন্দ্র সাহা খুব স্পষ্ট করে বলেছেন যে আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমার কাউন্টার পার্ট সিমিলার কারোর সাথে কথা বলতে পারি, আমি একজন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে পারি না। একটা ছোট্ট দেশ নেপাল, সেখানকার প্রধানমন্ত্রী যে সাহস দেখে এটা বলেছে, ব্যাপারটা কিন্তু সত্য। একজন রাষ্ট্রদূতের স্ট্যাটাস জয়েন্ট সেক্রেটারি বা ওই আশেপাশে, সে প্রেসিডেন্টের সাথে দেখা করবে, এইটা স্ট্যাটাস অনুযায়ী যায় না, বিশেষ প্রয়োজনে দেখা করতেই পারে। এখন আমার যেটা জানতে ইচ্ছে হয় যে নেপালের মতো একটা ছোট্ট দেশের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন এই মার্চ মাসে, সে এত সাহস পেল কোত্থেকে? সম্ভাব্য উত্তর যেটা হতে পারে যে তার এই সাহসের ভিত্তি হলো RIC। আপনাদের মনে আছে যে গত বছরের সেপ্টেম্বর থেকেই কিন্তু রাশিয়া, ইন্ডিয়া, চায়না তারা সাংহাইয়ের একটি সম্মেলনে যোগ দিয়েছিল একসাথে, এবং তারপর থেকেই এই RIC জোটের ব্যাপারে কথাবার্তা শুনছিলাম
যে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না তারা একসাথে মিলে একটা জোট করে কাজ করবে, এবং এই আরআইসি যদি গঠিত হয় তাহলে এই অঞ্চলে আমেরিকার যে খায়েশ, তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। এবং এই চায়না এবং ইন্ডিয়া দুজনই বালেন্দ্র শাহর সরকারকে সহায়তা করছে। সুতরাং এই আরআইসি, এবং আরআইসি যতদূর জানি যে আরআইসি এখন একেবারে বাস্তবতার কাছাকাছি চলে এসেছে, যে কোনো দিন আরআইসি হয়তো ফর্মালি ওপেন করবে। তো ন্যাচারালি নেপাল সেই সাহসে বলিয়ান হয়ে এই সার্জিও গারকে এই কথা বলতে পারেন। এখন মার্কো রুবিও আসবেন, যে মার্কো রুবিও এসে তিনি নেপালে যাবেন, মিয়ানমারে যাবেন যেটা বললাম, এবং ভারতে যাবেন। শেষে মিয়ানমারে যে আমেরিকার যেটা পলিসি ছিল, তাদের যে বার্মা অ্যাক্ট, তারা বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করে আরাকান আর্মিকে দিয়ে মিয়ানমারের এক অংশ দখল করবে, রাখাইন স্টেট দখল করবে, সেই পরিকল্পনাটাও কিন্তু এখন আর আগের মতো ফিজিবল নেই। বাংলাদেশের করিডোর ব্যবহারটা যেমন, এটা নিয়ে একটা সমস্যা হয়েছে। আরাকান আর্মি মিয়ানমার সরকারের সাথে সরাসরি ট্রাম্প যোগাযোগ করার চেষ্টা করেছে। তো সব মিলিয়ে মিয়ানমার থেকে যে রেয়ার মিনারেল আর্থ নেওয়ার কথা, সবকিছুই একেবারে কেচে গন্ডুস হয়ে গেছে, আগের মতো নেই। আরেকটা যে ঘটনা, যে এখন বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের যে বর্ডার, এই বর্ডারের প্রত্যেকটা স্টেটে এখন বিজেপি ক্ষমতা এসেছে। সবশেষে পশ্চিমবঙ্গে বিজেপি এসেছে। এর ফলে কিন্তু এই বাংলাদেশ মিয়ানমার সীমান্ত কেন্দ্রিক আমেরিকা, পাকিস্তান, এদের যে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম বা তার পেছনে মদত দেওয়া, সেগুলো কিন্তু এখন আর আগের মতো ফ্রি স্টাইলে চলবে না, এগুলো চ্যালেঞ্জ হয়েছে। এবং এই যে রিসেন্টলি যেটা আমি পরশুদিন বলেছিলাম, যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ এলেন কেন, আমি এপিসোডটা করার পরে আরো কিছু ইনফরমেশন পেয়েছি যে ভারত, আসাম এবং এই শিলিগুড়ি করিডোর, এইসব জায়গায় যে পাকিস্তানি স্পাই গুলো ছিল, তারা কিন্তু বিজেপির জয়ের সাথে সাথে তারা বাংলাদেশে ফিরে এসেছে। তো পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল নেগোশিয়েট করতে, যে এই যে স্পাই নেটওয়ার্ক, যাকে পাকিস্তানি অ্যাসেট বলা হচ্ছে, এদের বাংলাদেশে কিভাবে আপাতত রাখা যায়, যে বাংলাদেশ এদের প্রোটেকশন দেয়, সেটা নিয়ে কিন্তু একটা গোপন আলোচনা হয়েছে। এই যে মাদক বিরোধী কার্যক্রমের জন্য এমওইউ, আন্তঃ সীমান্ত সন্ত্রাস রোধে এমওইউ, এগুলো সব আইওয়াশ। মূল সমস্যাটা ছিল ওই বিজেপি ক্ষমতায় আসা, এখন পাকিস্তানি সন্ত্রাসী, পাকিস্তানি জঙ্গি, পাকিস্তানি স্পাই, এরা বিপদে পড়ে বাংলাদেশে ফিরে এসেছে। তো এই অবস্থায় আমেরিকাও এখন এই বাস্তবতাটা অনুধাবন করছে, এবং বাংলাদেশ নিয়ে আমেরিকায় যারা আলোচনা করে, আলাপ করে, তাদের সাম্প্রতিক আলোচনাগুলো যেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না। যদি প্রত্যাহার না করা হয়, আওয়ামী লীগের মতো একটি জনসমর্থিত দল, যার সমর্থন একেবারে ভোটার পর্যায়ে অ্যাটলিস্ট 5 কোটি, সেই দলটিকে যদি স্বাভাবিক কার্যক্রম চালাতে না দেওয়া হয়, এবং তারা যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায় বা তারা বিকল্প পথে কার্যক্রম চালায়, তাহলে সেটা দেশের জন্য এবং কারো জন্যই ভালো হবে না। এবং বাংলাদেশে এটি আমেরিকান যারা আলোচনা করে, আমেরিকার যেসব লোকজন আছে বাংলাদেশে, তারা সম্প্রতি আমেরিকা এই বিষয়ে আলোচনা করেছে। তারাই বলেছে যে বাংলাদেশে যে কোনো সময়ের চাইতে এখন আমেরিকা অনেক বেশি অজনপ্রিয়। আমেরিকাকে মানুষ আগের মতো পছন্দ করছে না, কারণ এই সাম্প্রতিক রেজিম চেঞ্জ, ইউনূসের সরকার, এটি নিয়ে আমেরিকার প্রতি জনগণের একটা বিমুখ ধারণা জন্মেছে। এবং আমি আমার সেই যে একজন আমেরিকান কূটনীতিক আছেন, প্রাক্তন কূটনীতিক, একটা সূত্র আছে, তিনিও আমাকে বলেছিলেন যে আমেরিকা সব জায়গায় উইন করে না। আমেরিকা আফগানিস্তান থেকে পালিয়ে গেছে, পরাজিত হয়েছে, ভিয়েতনামে অনেক আগে পরাজিত হয়েছিল। আমেরিকা চাইলেই সবকিছু হয় না, এবং রাজনীতিতে অবস্থান পরিবর্তন হয়। আমেরিকার সাথে আওয়ামী লীগের যে সম্পর্কটা 2024 সালের জুলাই আগস্টে ছিল, সেই সম্পর্কটা যে সারা জীবন থাকবে এমন কোনো কথা নেই, এবং সেটা যে নতুন করে চিন্তা ভাবনা হচ্ছে, সেই লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং আমেরিকা বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবছে, এবং এই যে মার্কো রুবিও যে আসবেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি নেপাল এবং মিয়ানমার ঘুরে গিয়ে ভারতে গিয়ে ভারতের সাথে ফাইনাল মিটিংটা করবেন। এবং নতুন করে আমেরিকা এই ইন্দো প্যাসিফিক রিজনের স্ট্র্যাটেজি নিয়ে ভাবছেন, এবং আমেরিকা তারেক রহমানের উপরেও খুব বেশি আস্থাশীল হতে পারছেন না, কারণ তারা বলছেন যে একটা দেশ পরিচালনা করা
আমেরিকার স্বার্থ রক্ষা করে সবকিছু ম্যানেজ করার যে সক্ষমতা, সেটা সম্ভবত তারেক রহমানের নেই। ভারতীয় সূত্র বলছে যে তার সরকারটা একটা নিউবর্ন বেবির মতো, তারা কিছুদিন দেখবেন, তবে তারেক রহমানের উপরে তারাও খুব আশাবাদী এই মুহূর্তে হতে পারছেন না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।